উড়ন্ত পারফরমেন্স দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করলেও শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারল না রাজস্থান রয়্যালস। কোয়ালিফায়ার 2 ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে ফাইনালের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে গেল রাজস্থান রয়্যালসের। তাই তো ফাইনাল ম্যাচে কলকাতার প্রতিপক্ষ হিসেবে থাকছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে ফাইনাল ম্যাচে খেলার সৌভাগ্য না হলেও নিজেদেরকে ঠিকই ফাইনাল পর্যন্ত সেরা অবস্থানে রেখেছেন হার্ষেল প্যাটেল ও বিরাট কোহলি। ৭৩তম ম্যাচ শেষে আইপিএলের সর্বশেষ আপডেট এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, কারা পেতে চলেছে এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস এবং ফাইনাল ম্যাচের সময়সূচি সহ সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগত। আজ ২৪ মে শুক্রবার আইপিএলে একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় শাহবাজ আহমেদ। আইপিএলে সর্বমোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর এই ৭৪টি ম্যাচের মাঝে আজকের রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার কোয়ালিফায়ার ২-এর ম্যাচটির মাধ্যমে আইপিএলের ৭৩তম ম্যাচ শেষ হয়েছে। আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে এবারের আইপিএল আসরে, যেটি ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেননা আমরা এর আগেই দেখেছিলাম কিন্তু প্লে অফের হিসাব নিকাশ, যেখানে কিন্তু কোয়ালিফায়ার ১ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স, এবং কলকাতার কাছে হারার কারণে কোয়ালিফায়ার ২-এ জায়গা পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর কিন্তু এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে কোয়ালিফায়ার ২-এ জায়গা করে নিয়েছিল রাজস্থান রয়্যালস। আর আজকেই সেই কোয়ালিফায়ার ২-এর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। এখানে আপনাদেরকে একটি মজার তথ্য জানিয়ে দেই, সেটি হলো এবারের ২০২৪ টি-20 ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াডে যে ১৫ জন খেলোয়াড় রয়েছে, সেই ১৫ জন খেলোয়াড়ের মাঝে কোনো খেলোয়াড়ই এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ খেলতে পারছে না। ফাইনালে যে দুটি দল গিয়েছে কলকাতা ও হায়দ্রাবাদ, এই দুটি দলের মাঝে আপনার টি-20 ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়ার যে স্কোয়াড, সেই স্কোয়াডের কোনো খেলোয়াড় কিন্তু নেই। আরেকটি মজার বিষয় হলো ফাইনাল ম্যাচে ২০ কোটির প্যাট কামিন্সের বিপক্ষে মাঠে নামবে ২৪ কোটির মিচেল স্টার্ক। তো ২০২৪ আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচের ভেন্যু হিসেবে কিন্তু রাখা হয়েছে চেন্নাইয়ের চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম। চেন্নাইয়ের চিদাম্বরমে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ২০২৪ টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সিতে আপনার নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। তাই তো নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ প্লেয়ার এডিশনের জার্সি পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করার আগেই জার্সি হাতে পেতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রি অর্ডার সম্পূর্ণ করুন। শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স দিয়ে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ। তো আজকের ম্যাচে কিন্তু টস জিতেছিল রাজস্থান রয়্যালস। টস জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করার আহ্বান জানায় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, যেখানে প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৭৬ রানের টার্গেট দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দ্রাবাদের ১৭৫ রানের ইনিংসে ট্রাভিস হেড ২৮ বলে করেছেন ৩৪ রান। এরপর অভিষেক শর্মা ৫ বলে করেছেন ১২ রান। এরপর রাহুল ত্রিপাঠী ১৫ বল খেলে করেছেন ৩৭ রান, যেখানে ৫টি ৪ এবং ২টি ছক্কা রয়েছে। রাহুল ত্রিপাঠীর ২৪৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এইডেন মার্করাম ২ বলে করেছেন ১ রান। এরপর হেনরিক ক্লাসেন ৩৪ বলে করেছেন কিন্তু ৫০ রান, যেখানে ৪টি ছক্কা হাঁকিয়েছেন হেনরিক ক্লাসেন। ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হেনরিক ক্লাসেন। নীতিশ কুমার রেড্ডি ১০ বলে করেছেন মাত্র ৫ রান। এরপর আব্দুল সামাদ ১ বলে করেছেন ০ রান, কোনো রান করতে পারেনি আব্দুল সামাদ। এরপর শাহবাজ আহমেদ ১৮ বলে ১৮ রান করেছে, যেখানে একটি ছক্কা রয়েছে শাহবাজ আহমেদের। তো শাহবাজ আহমেদ কিন্তু আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। শাহবাজ আহমেদের স্ট্রাইক রেট ১০০। এরপর প্যাট কামিন্স তিনি কিন্তু ৫ বলে ৫ রান করেছেন, যেখানে একটি ৪ হাঁকিয়েছেন তিনি। এরপর সর্বশেষ জয়দেব উনাদকাট তিনি ২ বলে করেছেন ৫ রান, একটি ৪ হাঁকিয়েছেন জয়দেব উনাদকাট।
তো প্রথম ইনিংসে রাজস্থান রয়্যালসের বোলারদের যে পারফরমেন্স, সেখানে ট্রেন্ট বোল্ট 4 ওভার বল করে 45 রান দিয়েছেন, পেয়েছেন 3টি উইকেট। ট্রেন্ট বোল্টের ইকোনমি ছিল 11.25। এরপর রবিচন্দ্রন অশ্বিন 4 ওভার বল করে 43 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, 10.75 স্ট্রাইক রেটে বল করেছেন তিনি। এরপর সন্দীপ শর্মা 4 ওভার বল করে 25 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট, 6.25 ইকোনমিতে বল করেছেন সন্দীপ শর্মা। তো বেশ ইকোনমিক্যাল বল করেছেন কিন্তু সন্দীপ শর্মা। আবিশ খান 4 ওভার বল করে 27 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট, যেখানে 6.75 স্ট্রাইক রেট আবিশ খানের। এরপর যুজবেন্দ্র চাহাল 4 ওভারে 34 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, 8.50 ইকোনমিতে বল করেছেন যুজবেন্দ্র চাহাল। এরপর দ্বিতীয় ইনিংসে 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জেসওয়াল 21 বলে করেছেন 42 রান, 4টি 4 ও 3টি ছক্কা রয়েছে তার ব্যাটে, যেখানে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জেসওয়াল। এরপর কোহলার ক্যাডমোর তিনি 16 বল খেলে করেছেন মাত্র 10 রান, একটি 4 হাঁকিয়েছেন ক্যাডমোর। সঞ্জু স্যামসন উইকেটকিপার ব্যাটসম্যান ও রাজস্থানের অধিনায়ক 11 বলে করেছেন 10 রান, একটি 4 হাঁকিয়েছেন, 90.91 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সঞ্জু স্যামসন। রিয়ান পরাগ 10 বলে করেছেন 6 রান, কোনো 4 ও ছক্কা হাঁকাতে পারেনি রিয়ান পরাগ, 60 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রিয়ান পরাগ। ধ্রুব জুরেল 35 বলে করেছেন 56 রান, যেখানে 7টি 4 ও 2টি ছক্কা রয়েছে ধ্রুব জুরেলের ব্যাটে, 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ধ্রুব জুরেল। রবিচন্দ্রন অশ্বিন 3 বল খেলেছেন, রানের খাতা খুলতে পারেনি, 0 রানে আউট হয়েছেন। সিমরন হেটমায়ার 10 বলে করেছেন 4 রান। এরপর রোবম্যান পাওয়েল 12 বল খেলে করেছেন মাত্র 6 রান, যেখানে 4 বার ছক্কা হাঁকাতে পারেনি রোবম্যান পাওয়েল। এবং সর্বশেষ ট্রেন্ট বোল্ট, তিনি খেলেছেন 3 বল, কিন্তু রানের খাতা খুলতে পারেনি ট্রেন্ট বোল্ট। এরপর দ্বিতীয় ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মাঝে ভুবনেশ্বর কুমার 3 ওভার বল করে 33 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি ভুবনেশ্বর কুমার। প্যাট কামিন্স তিনি 4 ওভার বল করে 30 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। থারাঙ্গাসু নাতরাজান 3 ওভার বল করেছেন 13 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। এরপর জয়দেব উনাদকাত 1 ওভার বল করে দিয়েছেন 5 রান। এরপর শাহবাজ আহমেদ 4 ওভার বল করে 23 রান দিয়েছেন, পেয়েছেন 3টি উইকেট। এরপর অভিষেক শর্মা 4 ওভার বল করে 24 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট। এডেন মার্করাম 1 ওভার বল করে দিয়েছেন 10 রান, কোনো উইকেট পায়নি এডেন মার্করাম। তো আজকের ম্যাচে মূলত টস হেরে ব্যাট করতে এসে প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 9 উইকেটের বিনিময়ে 175 রান সংগ্রহ করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 139 রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস 7 উইকেটের বিনিময়ে। আর যেখানে ওভার না থাকার কারণেই 36 রানে হারতে হয় রাজস্থান রয়্যালসকে। হায়দ্রাবাদের কাছে হেরে ফাইনালের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে গেল রাজস্থান রয়্যালসের। যেভাবে উড়ন্ত ফর্মের মাধ্যমে আইপিএল মিশন শুরু করেছিল রাজস্থান রয়্যালস, শেষ পর্যন্ত কিন্তু তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। তো শেষ পর্যন্ত এবারের আইপিএলের ফাইনালে জায়গা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তো কলকাতা নাকি হায়দ্রাবাদকে এবারের শিরোপা জিততে চলেছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন এখন এক নজরে দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। শুরুতেই দেখে নেব পার্পল ক্যাপসের লড়াইয়ে বোলারদের অবস্থান। তো 73তম ম্যাচ শেষে আইপিএলে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার হর্ষিত রানা। হর্ষিত রানা 12টি ম্যাচ খেলেছে, যেখানে 10টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছে। 10 ইনিংসে বল করে 17টি উইকেট পেয়েছে হর্ষিত রানা। এরপর 9 নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ও পেস বোলার প্যাট কামিন্স। প্যাট কামিন্স 15টি ম্যাচ খেলেছে, 15টি ম্যাচের মাঝে তিনি 17টি উইকেট পেয়েছেন। এরপর 8 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে। তুষার দেশপান্ডে 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। যুজবেন্দ্র চাহাল 15 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 14 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের পেস বোলার আবিশ খান। আবিশ খান 16 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। 16টি ম্যাচের মাঝে 15 ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন আবিশ খান। এরপর 4 নম্বরে অবস্থান করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান। নাতারজান 13টি ম্যাচ খেলেছে, 13 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। 3 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 14 ম্যাচটি খেলেছেন, 14 ম্যাচের মাঝে বল করার সুযোগ পেয়েছেন 13টি ম্যাচে বল করে 20টি উইকেট পেয়েছেন ভারুণ চক্রবর্তী। 2 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 13টি ম্যাচ খেলেছে, 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। এরপর 1 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 14 ম্যাচে উইকেট পেয়েছেন 24টি।
তো 14 ম্যাচে 24টি উইকেট নিয়ে এখনও কিন্তু পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন হার্ষেল প্যাটেল, এবং হার্ষেল প্যাটেলের থেকে একটু মাত্র দূরে রয়েছেন ভারুণ চক্রবর্তী, যেখানে 14 ম্যাচে 20টি উইকেট পেয়েছেন ভারুণ চক্রবর্তী। তো হার্ষেল প্যাটেল এখন কোনো ম্যাচ না খেলতে পারলেও ভারুণ চক্রবর্তীর হাতে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ভারুণ চক্রবর্তী যদি সেই ম্যাচে কমপক্ষে 5টি উইকেট পায়, সেক্ষেত্রে কিন্তু পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবে নিজের দখলে নিতে পারবেন ভারুণ চক্রবর্তী। অন্যথায় কিন্তু ভারুণ চক্রবর্তীর পক্ষে পার্পল ক্যাপসটা দখল করা সম্ভব নয়, সেক্ষেত্রে হার্ষেল প্যাটেলেরই দখলে থাকবে পার্পল ক্যাপস। এদিকে কিন্তু থারাঙ্গাসু নাতারাজানের হাতেও একটা সুযোগ রয়েছে। নাতারাজান যেহেতু ফাইনাল খেলবে তার সানরাইজার্স হায়দ্রাবাদ, তো সে ম্যাচে নাতারাজান যদি কমপক্ষে 6টি উইকেট পায় তাহলে কিন্তু পার্পল ক্যাপসটা নিজের করে নিতে পারবেন থারাঙ্গাসু নাতারাজান। তবে একটি ম্যাচে কমপক্ষে 5টি অথবা 6টি উইকেট পাওয়া কিন্তু খুব একটা সহজ নয়, অনেকটাই কিন্তু লাক ফেভার করতে হয় সেই ম্যাচগুলোতে। দেখা যাক শেষ পর্যন্ত হার্ষেল প্যাটেলের দখলেই থাকে কিনা পার্পল ক্যাপস। তো আমার মনে হচ্ছে এবারের আইপিএলে পার্পল ক্যাপসটা হার্ষেল প্যাটেলের দখলেই থাকবে। চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 73তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইন। সুনীল নারিন 14টি ম্যাচ খেলেছে, 14টি ম্যাচের মাঝে 13টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে সুনীল নারিন। 13 ইনিংস ব্যাট করে 482 রান করেছেন সুনীল নারিন। এরপর 9 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা। অভিষেক শর্মা 15টি ম্যাচ খেলেছে, 15 ম্যাচে রান করেছেন 482। এরপর 8 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের খেলোয়াড় নিকোলাস পোরান 14 ম্যাচে রান করেছেন 499। 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল 14 ম্যাচে রান করেছেন 520। এরপর 6 নম্বরে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। 5 নম্বরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 16 ম্যাচে রান করেছেন 531। 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিসের 14 ম্যাচে রান করেছেন 567। 3 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ 16 ম্যাচে রান করেছেন কিন্তু 573। তো রিয়ান পরাগ কিন্তু 16টি ম্যাচ খেললেও 14 ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে রিয়ান পরাগ। এরপর তিনি 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 14 ম্যাচে রান করেছেন 583। 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি 15 ম্যাচে রান করেছেন কিন্তু 741। তো 15 ম্যাচে 741 রান করে 1 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তো বিরাট কোহলি কিন্তু এখন কোনো ম্যাচ খেলতে পারবে না, তবে ম্যাচ খেলার সুযোগ রয়েছে এখানে একমাত্র ট্রাভিস হেড ও সুনীল নারিনের। তো সুনীল নারিনের রানের পার্থক্যটা অনেক দূরে, যার কারণে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড তিনি কিন্তু একটা সুযোগ পেতে পারেন বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে। তবে বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপকে যদি ছিনিয়ে নিতে হয় ট্রাভিস হেডকে, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ম্যাচে ট্রাভিস হেডকে কমপক্ষে 175 রান সংগ্রহ করতে হবে। এক ম্যাচে 175 রান সংগ্রহ করতে হবে ট্রাভিস হেডকে। যদি ট্রাভিস হেড 175 রান সংগ্রহ করতে পারে তাহলেই কেবলমাত্র বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে নিতে পারবে। পার্পল ক্যাপসের লড়াইটা যেমন অসম্ভব, ঠিক অরেঞ্জ ক্যাপের লড়াইটাও ঠিক অসম্ভব হয়ে পড়েছে। তাই তো শেষ পর্যন্ত বিরাট কোহলি ও হার্ষেল প্যাটেলের দখলেই থাকবে পার্পল ক্যাপস ও অরেঞ্জ ক্যাপ, এটি কিন্তু আমরা আশা করতেই পারি বা ধরে নিতেই পারি। যাই হোক, এই ছিল কিন্তু আইপিএলের সর্বশেষ আপডেট। আপনাদেরকে আবারও জানিয়ে দেই, আগামী 26 মে রবিবার বাংলাদেশ সময় রাত 8টায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নামবে ফাইনাল ম্যাচে। তো ফাইনাল ম্যাচে কোন দল জয়ী হবে এবং এবারের আইপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে চলেছে কোন খেলোয়াড়, অবশ্যই তাদের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হলো জার্সির বিষয়ে। তো আপনারা যারা আইপিএল আপডেট জানার জন্য ভিডিওটি ক্লিক করেছিলেন তারা এখন ভিডিও থেকে চলে যেতে পারেন। আমি এখন আপনাদেরকে জার্সির বিষয়ে বলবো। তো 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাবেন জার্সি ফর ইউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স দিয়ে জার্সি প্রস্তুত করে দেবে এবারের টি20 ক্রিকেট বিশ্বকাপে। তাই টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ তাদের যাত্রা শুরু করার আগেই যদি জার্সি হাতে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই প্রি অর্ডার সম্পূর্ণ করতে পারেন। তো বাংলাদেশ যে অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনাদেরকে বলতেছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখনও অফিসিয়াল ডিজাইনের জার্সি প্রকাশ করেনি। আগামী 27 মে কিন্তু এই জার্সি প্রকাশ করার কথা রয়েছে, জার্সি উন্মোচন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিজাইনের জার্সিটাই প্রকাশ করবে সেই ডিজাইনের জার্সিটাই কিন্তু আপনাদেরকে প্রস্তুত করে দেবো আমরা। সেই জার্সিতে আপনার নাম ও আপনার পছন্দের জার্সি নাম্বারও থাকছে কিন্তু এবারের
টি-20 ক্রিকেট বিশ্বকাপের জার্সিতে। তো আপনাদেরকে কিন্তু আপনাদের পছন্দের অনুযায়ী কিন্তু আমরা জার্সি ডেলিভারি দিয়ে থাকবো। বাংলাদেশ সহ বিদেশ থেকেও আপনারা কিন্তু জার্সির অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে জার্সির ডেলিভারি দিয়ে দেবো আমরা। এছাড়াও বিদেশেও আপনাদেরকে জার্সি সরবরাহ করতে পারবো আমরা। তো অবশ্যই আপনারা কিন্তু জার্সি পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। টি-20 ক্রিকেট বিশ্বকাপে আমরা 3টি ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবো আপনাদেরকে, যেখানে থাকবে পিপি 180 জিএসএম, ম্যাশ ফেব্রিক্স 180 জিএসএম এবং লিফ জ্যাকওয়ার্ড প্লেয়ার এডিশন। আপনার জাতীয় দলের খেলোয়াড়রা যে ফেব্রিক্সের কাপড়ের জার্সি পরে মাঠে নামে বা মাঠে পারফরমেন্স করে বা খেলাধুলো করে, সেই ফেব্রিক্সের জার্সিটাও কিন্তু আপনাদেরকে প্রস্তুত করে দিতে পারবো আমরা। তাই তো একদম শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ জার্সি পেতে এখনই যোগাযোগ করুন জার্সি ফরইউতে এবং সেই সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।